বলছে সীতা কিছু দেওয়ার পরে একটু চেষ্টা করছিলে একটাও? না স্যার, আমি সময় পাইনি আজকে, সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, কি বলছে যে সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.2% সরল সুদে রাখলো। 2 বছর পরে সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায়। তাহলে সীতা কত টাকা ব্যাংকে জমা রেখেছে? একদম সিম্পল ব্যাপার, এক্স ধরে করা যাবে নিশ্চয়ই। দেখো ঝট করে দেখো কত হচ্ছে। তাহলে এক্স ইন্টু 5.25 মানে 525/100, আর নিচে তো পার্সেন্টেজের জন্য 100, ইন্টু 2 বছর পর ইন্টু 2, সেটা সমান হচ্ছে 840। তাই যেখান থেকে এক্স এর মান আমরা বের করব। তাহলে এক্স সমান কত হবে? 2.50, তারপর হচ্ছে আমার 5 দিয়ে 5 50, হ্যাঁ 25 দিয়ে 25 দুয়ে 50 কেটে গেল, 25 দুয়ে 50, 25 একে 25, 21, আর 21 4-এ এটা কেটে যাবে 40। তাহলে এক্স সমান 4000, না 2 আছে, 4 দিয়ে 8000 টাকা, এক্স সমান 8000 টাকা। তাই তো? বুঝে গেল? কোনো অসুবিধা নেই নিশ্চয়ই? না স্যার। আচ্ছা, পরেরটা এটা করো। বার্ষিক 25% সরল সুদের হারে কোনো কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে কত বছরে? এটা করো, এটা খুব সহজ একটা জিনিস, বলো কি হবে? হবে? একটু করে দিন। পারা যাবে না? পারবে না? চেষ্টা করছি স্যার। আচ্ছা, স্যার একটু করে দিন, বুঝতে পারছি না। দেখো 25% সরল সুদ কোনো কোনো বছরে কত কত বছরে কোনো আসল সুদের মূলে 4 গুণ হবে, মানে সুদ আর আসল মিলে 4 গুণ হবে। তাহলে যদি এক্স টাকা রাখি, তাহলে নিশ্চয়ই তার সুদ কত টাকা হবে? 3x টাকা। তাহলেই তো সুদের মূলে এসে 4 গুণ মানে 4x টাকা হবে, তাই তো? এটাই আমাদের হ্যাঁ। করতে হবে। তাহলে মনে করলাম আসলটা এক্স টাকা, সুদের হার 25%, মানে 25/100 সুদের হার। টাইম আমরা জানি না, বের করবো। তাহলে সমান কত হবে? 3x হবে। ব্যাস, এখান থেকে আমরা টিটা বের করলেই হবে। তাহলে এখান থেকে টি ইজিক্যাল টু কত হবে? 25 4-এ 100 কেটে দিলাম, তাহলে টি সমান কত? 3x/x হবে। আর হচ্ছে তোমার 4টা গুণ হয়ে যাবে ইন্টু 4, উপরে গুণ থাকবে 4। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে টি সমান কত হলো? 12 হলো। তাহলে ডেফিনেটলি 12 বছরে হবে। বুঝা গেল? কিছুই ব্যাপার না, একদম হ্যাঁ সিম্পল। স্যার। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো তাহলে আমি করেই দিচ্ছি, সহজই আছে বাট আমি করে দিচ্ছি তাহলে। ডি হলো, আচ্ছা সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? সুদের হার আমরা জানি না, আমরা মনে করলাম সুদের হার এক্স। তাহলে বললো 2% এক্স। বাড়া মানে কত হবে? এক্স প্লাস 2% হবে সুদ। ঠিক আছে, তাহলে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? তাহলে একটা জিনিস খেয়াল করো, সুদটা বেশি হচ্ছে, ঠিক আছে,
10 বছরের ইন্টারেস্ট আমাদের যে কোনো, আমরা যদি এখানে কোনো একটা টাকা ধরি, তারপর যে কোনো টাকা একটা ধরলাম, সেই টাকাটা সাপোজ ধরো আমি মনে করি পি টাকা, তাহলে পি টাকা X% সুদের হার মানে X/100 ইন্টু 10 সমান যা হোক একটা টাকা বেরোবে। সাপোজ ধরো আমি আর মনে করলাম, আমি এগুলো ধরছি কেন, কারণ এগুলো খুব একটা কাজে লাগবে না, পরে দেখবে সবই বাদ দিয়ে দেবো, আমি শুধু বোঝানোর জন্য বলছি। এবার আবার বলছে পি টাকা সুদের হার যখন X/100 মানে X+2/100 হবে ইন্টু 10 হবে, তখন কি হবে, 100 টাকা বেশি হবে, মানে R+100 হবে। এই তো কথা। তাহলে এখান থেকে আমাদের জানতে চেয়েছে কি, এখান থেকে আমাদের জানতে চেয়েছে কত টাকা, প্রিন্সিপালটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, বাকি কিন্তু আমাদের সুদের হার বলো বা কিছু বলো আমাদের জানতে চাইনি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার দেখো এখান থেকে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। দেখো এটা আমরা দেখো এই জিনিসটা আমরা এটা যদি খেয়াল করি, দেখো এই যে এখানে ডান দিকে যেটা আছে পি ইন্টু X+2/100, এটাকে আমরা যদি সেই গুণের মতো ফর্মে লিখি, বা এটাকে যদি কাটাকাটি করে লিখি, এটা কি হচ্ছে, Px/10 সমান আর হচ্ছে, তাই তো, এটা আমরা পাচ্ছি। এখানেও আমি যদি সেই দেখো সেভাবে করে রাখি, তাহলে এটা কিরকম লেখা হয়, Px/10 প্লাস 2P/10 সমান R+100, এই ব্যাপারটা তো। মানে একটা জিনিস খেয়াল করে দেখো, Px/10 মানে আর, মানে এটা আর সমান R+ 2P/10 সমান R+100। এবার এখানে আর আর দুদিকে বাদ চলে যাবে, তাহলে আসছে কত, 2P/10 সমান 100 টাকা। এবার P সমান আসছে তোমার 1000/2 মানে 500 টাকা। ঠিক আছে, এটা আমাদের বুঝলাম এত কঠিন ভাবে। এবার জিনিসটাকে একটু সিম্পল ভাবে দেখো, এটা আমরা পুরো যদি সলভ করি তাহলে আমরা এইভাবে 500 টাকাটা পেলাম। এবার এখানে একটা জিনিস ভেবে দেখো, সুদের হার বাড়ছে কতটা, 2% বাড়ছে, তার জন্য সুদ আমাদের 100 টাকা বেশি হচ্ছে। তার মানে এটা তো আমরা বলতে পারি কোনো একটা টাকার এক্স টাকা যে রয়েছে, এটা তো আমরা এত যদি সলভ করি তাহলে আমরা এত কিছু করে আমরা পি সমান 500 টাকা বের করতে পারি। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, সুদের হার 2% বাড়ছে বলে সুদটা 100 টাকা বাড়ছে, তাহলে এক্স টাকার যদি 2% আমরা সুদ বলি 10 বছরে, সেটা সমানই আমাদের 100 টাকা কি নয়? ভেবে দেখো তো, কি বলতে চাইছি বোঝা গেল? স্যার একবার বলুন। একদম। আমি আমি যেটা যেভাবে পুরো অঙ্কটা সলভ করলাম সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ কিভাবে স্যার। কিভাবে এখান থেকে 500 টাকাটা বের করলাম আমি, দেখলে তো, মানে দেখলে এখানটা বুঝতে পেরেছি তো, P = 500। হ্যাঁ এবার আমি তো হ্যাঁ এটা স্যার। পুরো লং মেথডে করলাম, কিন্তু আমার লং মেথডে করলে তো আমাদের হবে না, শর্ট মেথডে করতে হবে। তাহলে এবার বোঝার ব্যাপার, কোশ্চেনটা বলেছে সুদের হার যদি 2% বাড়ে তাহলে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি হবে। তার মানে ভেবে দেখো, 2% বাড়ছে বলে সুদ 100 টাকা বাড়ছে 10 বছরে, তাহলে যে টাকাটা এক্স টাকা, তার 10 বছরে 2% সুদটাই নিশ্চয়ই 100 টাকা, অন্য কিছু তো নয় নিশ্চয়ই। কি বলতে চাইছি বোঝা গেছে? না স্যার। বোঝা গেল তো? হুম। হ্যাঁ স্যার। ব্যাস, এখান থেকে তুমি সলভ করো, 0 0 2 5 10, তাহলে এক্স সমান কত, 500 বেরিয়ে গেল। তাহলে এটা কত সেকেন্ডে বেরোলো, কত তাড়াতাড়ি, কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে করতে হবে এরকম, কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য বললাম যে তুমি যদি লং ভাবে ভাবো তাহলে হবে, কিন্তু তোমাকে একটু ভাবতে হবে, একটু তাড়াতাড়ি শর্টে ভাবতে হবে। সেটাই যেটা আমি পরে বললাম সেই জিনিসটা, কিন্তু প্রথমে মনে আসবে না ধরি এরকম X%, তাহলে এখান থেকে সমান করি। প্রথমে যদি অঙ্ক প্র্যাকটিস না করো তাহলে কিন্তু লং মেথডটাই সামনে আসবে, আর লং মেথডেই করবে। আর যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু শর্ট মেথডটা সামনে আসবে। এটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? দেখো একটা জিনিস খেয়াল কর, কোন মূলধন বলেছে 4 বছরে দ্বিগুণ। এবার মূলধন দ্বিগুণ হওয়ার কত, এক্স টাকা আসল, তার সুদও হচ্ছে এক্স টাকা, তাহলেই তো সেটা দ্বিগুণ হচ্ছে। এবার 5 গুণ মানে কি, আসলটা তো বেড়ে যায়নি, তার মানে আসলটা এক্স, সুদটা হয়ে যাবে 4x। বোঝা গেছে? তাহলে এখান থেকে বলেছে কোন একটা হ্যাঁ মূলধন স্যার। 4 বছরে দ্বিগুণ, তাহলে এখান থেকে আমরা সুদের হারটা বের করতে পারবো, মানে এক্স টাকা, ঠিক আছে, R% সুদের হারে P বছরে এক্স টাকা সুদ বানায়, তাই তো?
যদি দ্বিগুণের কথা বলেছে 4 বছরে দ্বিগুণ হয়, ও সরি আমাদের এখানে 4টা দেওয়া আছে, সুদের হারটা দেওয়া আছে, r% সুদের হারে 4 বছরে দ্বিগুণ হয় মানে 4 বছরে x টাকা হয়, তাহলে এখানে r সমান কত, 4 25 x বাদ চলে গেল, তাহলে r সমান কত 25%, তাহলে সুদের হারটা কত 25%, বোঝা গেল না গেল না? যেটা হ্যাঁ বুঝতে পারবে বোঝা গেল। স্যার, তাহলে পাঁচ ওখানেই হয়ে গেল, তাই তো? তাহলে হ্যাঁ এক্স টাকা, আমি প্রথম কেসটা এখানে বলছি, এক্স টাকা r% সুদের হারে 4 বছরের সুদ কত টাকা, এক্স টাকা, তাহলেই না সেটা হচ্ছে দ্বিগুণ হচ্ছে, সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি হুম। আর 25%, এবার আমাদের সেকেন্ড কেসটার কথা ভাবতে হবে। এক্স টাকা সুদের হার আমরা 25% পেয়ে গেছি, মানে 25/100, আর সময় আমাদের জানতে চেয়েছে, সময়টাকে আমরা ধরলাম, সময়টা আমাদের কত টি মনে করলাম, কারণ এটাই আমাদের বের করতে হবে, টি সমান কত হবে, সমান হচ্ছে আমাদের যেহেতু বলেছে 5 গুণ হবে, তাহলে এটা অবশ্যই 4x হবে, ব্যাস এখান থেকে টি সমান বের করবে 25 4 এ 100, তাই তো? তাহলে টি সমান কত হবে 4x ইন্টু 4/x, এবার এক্স এক্স কাটাকাটি করলাম, তাহলে x সমান টি সমান কত হলো 16, তাহলে ডেফিনেটলি এটা 16 বছরে 5 গুণ হবে, ক্লিয়ার, বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান স্যার, লিখে নিন। তুলে নাও। হয়ে গেছে স্যার। হয়ে গেছে, নেক্সট পরের কি বলছে, কোনো ব্যক্তি, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা এবং 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য হচ্ছে 5,000 টাকা, তাহলে সুদের হার কত জানতে চেয়েছে। তাহলে সে সুদ রেখেছে 10,000 টাকাও রেখেছে 20,000 টাকাও রেখেছে, দেখলো যে সুদের ডিফারেন্স হচ্ছে 5,000 টাকা, তাহলে সুদের হার কত বের করতে হবে, পারবে? দুটো জায়গায় রেট অফ ইন্টারেস্ট করে দুটো সুদের পার্থক্য 5,000 করে, ট্রাই করবে না করে দেবো বলো? স্যার। এবার দেখো প্রথমটায় প্রিন্সিপাল হচ্ছে আমার, ধরো দ্বিতীয়টা আগে ধরে নিই তাহলে সুবিধা হবে, 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকার সুদের হার আমরা জানি না r/100, আমি প্রথমে ভেঙে বলছি তারপরে জিনিসটাকে আমি একসাথে সলভ করাবো যাতে সহজে হয়। কত বছরের জন্য, 10 বছরের জন্য, সেটা একটা সুদ হলো, ঠিক আছে, তাহলে এইটা আমাদের কি হলো, একটা সুদ বেরোলো, ইন্টারেস্ট বেরোলো। আবার 10,000 টাকাও যদি আমি রাখি, 10,000 টাকা রাখলাম, সুদের হার তো সেম, কারণ একই ব্যাংকে রেখেছে, কতদিনের জন্য, 10 বছরের জন্য, তাহলে এটা সমানই তো 5,000 টাকা, নাকি না অন্য কিছু, সরি 5,000 টাকা, এটা সমানই তো 5,000 টাকা, হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এখান থেকে r/100 তুমি বের করে নাও, তাহলে এখান থেকে r/100 তুমি কমন নিয়ে নিলে, কাটার হচ্ছে মানে না কাটলেই বেটার হয়, কারণ পরে তুমি এখানে মানে শূন্যগুলো কেটে যাবে, তাহলে এটা কত হচ্ছে 20,000, মানে একটা শূন্য বেড়ে যাবে মানে 2 লাখ হয়ে যাবে, 4 5টা 2 লাখ মাইনাস এটা হচ্ছে 1 লাখ, 2 লাখ মাইনাস 1 লাখ সমান হচ্ছে 5,000 টাকা, তাহলে এই বিয়োগফলটা কত হবে 1 লাখ হবে, তাহলে r/100 গুণিত 1 লাখ সমান হচ্ছে 5,000 টাকা, ব্যাস, তাহলে এখান থেকে তুমি কাটাকাটি যদি করো সুন্দরভাবে বেরিয়ে যাবে, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, এবার তাহলে আর সমান কত 5,000/1000 মানে হচ্ছে 5, তাহলে সুদের হার কত 5%, বুঝা গেল? সিম্পল ব্যাপার, কিছু ব্যাপারই নেই। এবার এটাকে যদি একসাথে করো তাহলে বেটার হয় কি, এই আর ইন্টু মানে ইন্টারেস্টটা r/100 কমন নিয়ে দুটো প্রিন্সিপালকে যদি এখান থেকে দেখো আরো সহজে কি করে হবে, দেখো যেহেতু সুদের হারের পার্থক্য হচ্ছে, এটাকে আরো দেখো ছোট ভাবে কিভাবে সলভ করতে পারবে, তাহলে দেখো এখানের মধ্যে কমন কি,
সুদের হার আমরা জানি কমন, তাহলে R/100 বছরটাও আমাদের কমন 10, আর 20,000 টাকা 10,000 টাকার পার্থক্য মানে কত, তাহলে 10,000 টাকা, 10,000 টাকা। ঠিক আছে, তাহলে সমান সেটা সমানই কত, সেটা সমানই 5,000 টাকা। ব্যাস, এবার তুমি যদি কাটো, হ্যাঁ কাটো, তাহলে এটা তোমার হচ্ছে প্রথমেই এই যে ভাগ করলে 5,000 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 5, আর এটা এখানে কেটে দিলে 0, তাহলে আর সমান, দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে তোমার 10 বছরের জন্য 10,000 টাকা পার্থক্য 50,000, না সরি 5,000, একটা শূন্য কম ছিল, এখানে একটা শূন্য কম ছিল। ব্যাস, তাহলে এখান থেকেই দেখো ডাইরেক্ট তুমি এখান থেকে পেয়ে গেলে এটার সঙ্গে আর সমান 5 পেয়ে গেলে, ডাইরেক্ট এখানে তুমি পেয়ে যাবে। তুমি যদি এখানে ডাইরেক্ট করো তাহলে আরো তোমার সহজে হয়ে যাবে, কোনো কঠিনই নয়, সহজে আছে। বোঝা গেল না, গেল না? হ্যাঁ স্যার। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য হচ্ছে 1,800 টাকা, তাহলে প্রতিটি মূলধন কত টাকা? পারা যাবে? হ্যাঁ স্যার, একটু চেষ্টা করি। চেষ্টা করো। এক্স টাকা ধরলে মূলধন, মূলধনটাকে ধরলে দিয়ে দুটোর যে সুদ হবে সেটার পার্থক্য বিয়োগ করে 1,800, সেখান থেকে এক্স এর মান, এক্স কমন নিয়ে করবে, সহজে হয়ে যাবে। মানে সবকে আলাদা আলাদা গুণ না করে এক্স কমন নিয়ে রেট অফ ইন্টারেস্ট আর সময়কে গুণ করবে, দেখবে হবে। স্যার আমার 1000 হলো। 1000 মানে 10,000 হয়নি? ওই 10,000 হয়েছে তো নাকি? হ্যাঁ তো স্যার, 10,000 10 হবে তো, স্যার। অসুবিধা কি আছে, হতে পারে। দেখো তাহলে এক্স টাকা, ঠিক আছে, তাহলে দেখো প্রথম কথা, সুদটা কার বেশি হবে, একটা জিনিস দেখে বোঝা, দেখো 8 6 48 হবে, 10 3 30 হবে, বোঝাই যাচ্ছে, তাহলে প্রথমেরটার সুদেরটা বেশি হবে। তাহলে এক্স প্রথমের মূলধনটা আমি রাখলাম, সুদের আর কত, 8/100 ইন্টু 6, 8/100 into 6। আর এটা হচ্ছে 10/100 ইন্টু 3, ব্যাস এটা সমান 1,800 টাকা। ব্যাস তুমি এখান থেকে সলভ করো, তোমার ঝাঁকাস উত্তর বেরিয়ে চলে আসবে। তোমার এখানে হচ্ছে যদি এ নাও করো তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান আমি ধরো 848/100, কাটাকাটির দরকার নেই, 48/100 মাইনাস 30/100, দেখো সহজে হবে, সমান হচ্ছে 1,800, তাহলে বিয়োগটা করলে হবে কত, এক্স ইন্টু 18/100 সমান 1,800, ব্যাস, তাহলে তো দেখেই বুঝে যাচ্ছে, তাহলে এক্স সমান 1,800 গুণিত 100/18, ব্যাস 18 18 কেটে গেল, তাহলে 100, তাহলে হচ্ছে 1000, 10,000, এই তো 10,000, ঠিক আছে, অসুবিধা কি আছে, হয়েছে তো, হ্যাঁ সিম্পল, স্যার। কোনো অসুবিধা নেই, একদম সহজ অঙ্ক। আচ্ছা, এক ব্যক্তি 10,000 টাকা দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, তাহলে সুদের পার্থক্য কত টাকা হবে?
পারা যাবে আশা করি। করছি স্যার। করো। স্যার এখানে স্যার আসলটা তো স্যার 10,000 টাকা দুবারেই। আসলটা হ্যাঁ 10,000 টাকা করে, মানে দু জায়গাতেই আসল 10,000 টাকা। এটা মুখে মুখে হয়ে যায় জানো, এটা মুখে মুখে উত্তরটা হয়ে যাবে। কি হলো স্যার, উত্তর তো মিললো না আমার। কেন? তুমি দেখো, যদি তুমি আচ্ছা 10,000 টাকা তুমি মানে যদি না ভেবে এমনি যদি করো, তাহলে এর সুদটা কত হচ্ছে দেখো, 8 × 5 = 40, 8 বছর, 8%, হুম। 5 বছর, 8 × 5 = 40। তাহলে ধরো 400 হবে, 4,000 হবে, যাই হোক একটা হবে। আর এটা 7%, 7 4,000। 42, তাহলে ধরো 420 আর 400 বিয়োগ করলে কত হয়, 220 হবে, বা যাই হবে 200 হবে। কি বললাম বোঝা গেল? প্রিন্সিপাল তো তোমার দেখতে পাচ্ছ যে হাজারের মানে 10,000, 1000 এরকম ফিগারে আছে। কি বলছি বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ স্যার। এবার তুমি যদি বলো স্যার বুঝতে করুন, পেরেছি। তাহলে করে দিচ্ছি, কিন্তু উত্তর এটাই আসবে। আমি বোঝাতে পারছি কি হলো? প্রিন্সিপালের সাথে হ্যাঁ গুণ করলেই বুঝতে হবে। পেরেছি। আর গুণ করে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, আচ্ছা, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 এবং 10 বছরে 1600 টাকা হয়, আসল কত? 4 বছরে সুদে হারে 1240 এবং 10 বছরে সুদে আসলে 1600 টাকা হয়, তাহলে আসল কত টাকা? সুদের হারটা তো দেয়া নেই স্যার। দরকার নেই, ভেবে দেখো, দরকার নেই মানে বেরিয়ে যাবে, চেষ্টা করো পেরে যাবে। এরকম টাইপের অঙ্ক এটা বলেছিলাম আগের দিন, এরকম থাকলে কি করতে হবে। দাঁড়ান স্যার, করছি আমি। করো। দিয়েছি করতে, অঙ্ক করতে হবে। এটাও একটু দেখলে মুখে মুখে হয়ে যাবে, এটাও মুখে মুখে হয়ে যাবে। আমি তোমাকে মুখে মুখে বলে দেখাবো কিভাবে হচ্ছে, ঠিক আছে? তুমি আমার মুখে মুখে যেটা বলছি, তুমি সেটা হয়তো লিখে দেখবে জিনিসটা ঠিক হচ্ছে কিনা। অঙ্কগুলো মুখে মুখে হয়, শুধু একটু মাথায় মানে ডিজিট গুলো মাথায় রাখতে হবে, তাহলেই করতে পারবে।
স্যার উত্তর মিললো না তো। উত্তর মিললো না? আচ্ছা, আমি প্রথমে না। মুখে মুখে বলছি, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি হচ্ছে সেটার দরকার হলে খাতায় লেখো, আমি একদম লিখছি না, তুমি সেভাবে দেখো। 10 ঠিক আছে। বছরে সুদে আসলে বলেছে 1600 টাকা, 4 বছরে সুদে আসলে বলেছে 1200 টাকা। যদি বিয়োগ করো তাহলে 6 বছরে কি পাওয়া যাবে? 6 বছরে শুধু সুদটা পাওয়া যাবে, কারণ দু জায়গায় আসল আসল বাদ চলে যাচ্ছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 1600 থেকে 1240 বিয়োগ করলে কত হচ্ছে? খেয়াল করে দেখো, 760 টাকা হবে। কেন 760 টাকা গেলো? কারণ 1200 যদি বিয়োগ করো 800 হয়, 40 টাকা বেশি, মানে 760 টাকা 6 বছরে। তাহলে এক বছরে কত টাকার সুদ? 760কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 6 একে 6, 6 দুয়ে 12, হ্যাঁ তোমার হচ্ছে 1600, না 760 না, সরি ভুল বললাম, আমি 2000 ভেবে করছি, সরি ভুল বললাম। তাহলে হচ্ছে 1300 যদি হয়, মানে 360 টাকা, সরি 360 টাকা, 6 বছরে 360 টাকা, তাহলে এক বছরে 300 টাকা। হ্যাঁ 360 টাকা হবে। খেয়াল করো, 1340, 1440, হ্যাঁ স্যার। 1540, 360 হবে। 6 বছরের সুদ ওটা, তাহলে এক বছরের সুদ কত? 60 টাকা। তাহলে এক বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ কত টাকা? 6 4 24, 240 টাকা। তাহলে 4 বছরের সুদে আসল যদি 1240 টাকা হয়, তার মধ্যে সুদটাই যদি 4 বছর 240 হয়, তাহলে আসলটা কত? 1000 টাকা। বোঝা গেল না? গেল না? তাহলে মুখে মুখে হয়ে গেল 1000 হ্যাঁ টাকা। স্যার। এবার আমি করে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি অঙ্কগুলো দেখো মুখে মুখে হবে, কিছু না। 10 বছরে কি হচ্ছে? সুদ, মানে 10 বছরের সুদ প্লাস তার সঙ্গে আসল মিলে হচ্ছে 1600 টাকা। ওকে, 4 বছরের সুদ প্লাস আসল মিলে হচ্ছে কত টাকা? 1240 টাকা। এই দুটোকে বিয়োগ করলে, যদি বিয়োগ করো তাহলে কি হবে? আসল আসল কেটে যাবে, তাহলে 6 বছরের সুদ তুমি পেয়ে যাবে বিয়োগ করলে 360 টাকা। তাহলে এক বছরের সুদ কত? 60 টাকা। তাহলে এক বছরের সুদ যদি 60 টাকা হয়, 4 বছরের সুদ কত? 240 টাকা। এবার 4 বছরের সুদে আসল তো 1240, তার মধ্যে আর সুদটা হচ্ছে 240 টাকা, তাহলে আসল কত? 1240 মাইনাস 240 বিয়োগ করলে হচ্ছে 1000 টাকা, তাই তো? ব্যাস, সিম্পল। তাহলে অঙ্ক মুখোমুখি হবে না? হবে? হ্যাঁ স্যার। হবে তো? হ্যাঁ স্যার হবে। হবে, করতে হবে। আচ্ছা, এবার এটা একটা ভালো অঙ্ক। বলেছে 1550 টাকা দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? 1550 টাকা তুমি ব্যাংকে রাখতে গেছো, বললো যে না, এত টাকা টোটাল টাকা না রেখে দুটো ভাগ করে দিলে, কিন্তু ভাগ কত টাকার কেউ জানে না। হতে পারে 1000 টাকা, 550 টাকা, হতে পারে মানে তোমার হচ্ছে 500 টাকা, 1050 টাকা, যা খুশি হতে পারে, বা হতে পারে 1400 টাকা আর হচ্ছে 150 টাকা, যা খুশি হতে পারে। আর দুটো যেহেতু ভাগ করলে, এবার যেরকম ইলেকট্রিকের বিলের হয় সেরকম ভাবে দুটোর ইন্টারেস্ট আলাদা, 3 বছর ধরে রেখেছে, দেখলে যে তোমার টোটাল সুদ হলো 3000 টাকা। তাহলে অংশ দুটার অনুপাত কত? বলো কি হবে? দুটোই 3 বছর করেছে তো স্যার? দুটোই 3 বছর, পুরো টাকাটাই সে 3 বছরে রেখেছে। ধরো এই রেকারিং ডিপোজিট করেছে, আরডি করেছে, তাহলে আরডির স্ল্যাব হয়, যদি যত টাকার করবে সেই অনুযায়ী আলাদা আলাদা পার্সেন্টেজ হয়। সুদটা সে টোটাল 300 টাকা পেল। এটাই একমাত্র বলতে গেলে এখানের মধ্যে একটু কঠিন অঙ্ক, কঠিন বলবো না, একটু ভাবাভাবির অঙ্ক আর কি। স্যার 300 টাকাটা কি করবো বুঝতে পারছি না। 300 টাকা তো সুদ, ইন্টারেস্ট। আচ্ছা, করে দিতে হবে। আচ্ছা দেখো, মনে হ্যাঁ স্যার করো 300 টাকা। তুমি এটাকে দু রকম ভাবতে পারো, যে ভাবলে একটা জায়গায় x টাকা রাখলো আর একটা জায়গায় 1550 মাইনাস x রাখলো, এরকম তুমি ভাবতে পারো।
অথবা এটা ডেফিনেটলি মাথায় আসবে, এটা না করে তুমি ভাবো এক জায়গায় এক্স টাকা রাখলো আর এক জায়গায় ওয়াই টাকা রাখলো, ঠিক আছে? কিন্তু আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান 1550। সুবিধা কি দেখ, এবার যে জায়গায় এক্স টাকা রাখলো, এক্স টাকা রাখার জন্য সে সুদ কত টাকা পেলো, তাহলে এক্স ইন্টু সুদের হার আমাদের হচ্ছে দেওয়া আছে 5%, 5/100, 5/100। এই টাকাটা সে সুদ পেলো। আর যখন ওয়াই টাকা রাখলো সেখান থেকে কত পেলো, ওয়াই ইন্টু 8/100 ইন্টু 3। তাহলে এই দুটো মিলে কত টাকা, 300 টাকা। অসুবিধা আছে না নেই? না স্যার। কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার এখান থেকে দেখো কত হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে দেখো, কাটাকাটি না করে দেখো 15x/100 প্লাস 8×3 = 24 y/100 সমান হচ্ছে 300। তুমি রাখলে, এবার একটা জিনিস ভেবে দেখো, এটাকে যদি ছোট করতে চাই, ঠিক আছে, ছোট করতে চাই, তাহলে খেয়াল করো উপরটা দেখো 3 দিয়ে যাবে আর 300টা দেখো 3 দিয়ে যাবে। তাহলে যদি 3 দিয়ে আমি কেটে দিই, 3×5 = 15, মানে 5x/100, আর 3×8 = 24, 8y/100 আমি ছোট করলাম সমান 100। বোঝা গেল না গেল নি কি করেছি? উপরটা থেকে 3 কমন নিয়ে কেটে হ্যাঁ দিয়েছি স্যার। এর সঙ্গে, বোঝা গেল? তাহলে আমরা শর্ট করলাম। তাহলে এবার দেখো, এবার আমাদের নেক্সট স্টেপ খুব সহজ, লিখলাম 5x প্লাস 8y সমান 100 আর দুটো ডবল জিরো। কি করলাম, লসাগু করলাম, এক্সট্রা কিছু করিনি। না স্যার। করিনি, ব্যাস, তাহলে এটা সমান আমি 1 নাম্বার লিখলাম। আর এখানে যে ছিল এক্স প্লাস ওয়াই সমান 1550, ওটাকে আমি 8 দিয়ে গুণ করবো বা 5 দিয়ে গুণ করবো, তাহলে আমি এখান থেকে এক্স পেয়ে যাবো। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 5x 5 দিয়েই করি, 5x প্লাস 5y সমান, ওটা 5 দিয়ে গুণ করলে 0, 5×5 = 25, 5 হাতে রয়েছে 2, 5×5 = 25, 26, 27, 7 হাতে রয়েছে 2, 5 × 1 = 5, 6 × 7, 7,750 টাকা। কোনো ডাউট নেই? না। ব্যাস, এবার বিয়োগ করে দিলে, বিয়োগ করলে কি হবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস করলাম, তাহলে এক্সট্রা কেটে গেল। 3y সমান হয়ে গেল 50, 9 এর জন্য হলো 2, 9 এর জন্য হলো 2, তাই তো? ঠিক আছে, তাহলে এখান থেকে y সমান আমরা পেয়ে গেলাম কত টাকা, 3×7 = 21, 3×5 = 15, y সমান হলো 750 টাকা। তাহলে y যদি 750 টাকা হয়, তাহলে x সমান কত টাকা, 1550 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে x সমান হবে 1550, 1550 মাইনাস 750, যোগ করলাম 0 0, তাহলে 800 টাকা। তাহলে x সমান 800 টাকা। তাহলে এই দুটো মিলে 1550, তাহলে অনুপাত করলে কত হবে, x/y মানে 800 = 750। তাহলে প্রথমে 0 বাদ দিয়ে দিলে 80/75, আর এবার হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে 16×5 = 80, 15×5 = 75, ব্যাস, 16:15। 16:50। খুব কঠিন অঙ্ক না খুব সহজ অঙ্ক? না স্যার, করা যেত। করা যেত, ঠিক আছে, সব অঙ্কগুলোই করা যেত, একটু মাথার মধ্যে অঙ্ক নিয়ে ভাবতে হবে। অঙ্ক কঠিন নয়, অঙ্ক সহজ, কিন্তু একটু ভাবতে হবে, হ্যাঁ স্যার। অঙ্ক একটু করতে হবে। তো দেখারই সময় পাইনি, রান্না করছিলাম তো, আর লিঙ্ক দিয়েছেন আর এসে বসে পড়েছি। না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা দেখো, সুদ কষা মোটামুটি করলাম, এটা তো হলো। আচ্ছা, এবার আমি তোমাদের, ঠিক আছে, একটা সেট পাঠাচ্ছি, আমি গ্রুপে মেসেজ করে দিচ্ছি, প্রফিট লসের উপরে আমি একটা পিডিএফ দিচ্ছি, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লসের উপরে আমি একটা পিডিএফ পাঠাচ্ছি, ঠিক আছে। প্রথম বলেছে এক ব্যক্তি 178 টাকা একটু বস্তু বিক্রয় করে 11% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। সহজ অঙ্ক, এরকম টাইপের অঙ্ক করেছি, নিজেরা করবে এগুলো। এক ব্যক্তি 330 টাকায় বিক্রি করে 10% লাভ হলো, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, পারবে? এরকম টাইপের করেছো। দুটো কলা 3 টাকায় কিনে 3টা কলা 2 টাকায় বিক্রি করলে লাভের হার কত হবে, পারবে? কোনো এরকম নয় যে করতে পারবে না। একজন প্রস্তুতকারক একটি দ্রব্যের ধার্য মূল্য রাখলো 120 টাকা, 15% ছাড়ে বিক্রয় করলো, তাতেও তার 20% লাভ হলো, তাহলে ক্রয় মূল্য কত, পারা যাবে? 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত? একজন দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ হলো, 60 টাকা লাভ পেতে চাইলে বিক্রয় মূল্য কত হবে? প্রত্যেকটা এমসিকিউ দেওয়া আছে, এ একটি দ্রব্য বি কে 20% লাভে, বি ওই দ্রব্য সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করলে এর ক্রয় মূল্য কত টাকা? এ একটি পেন
বি কে 15% ক্ষতিতে, বি ওই পেনটি সি কে 20% লাভে। মানে প্রত্যেকটা অঙ্ক দেখো অন্তত দুটো করে করা আছে, টাইপ অন্তত দুটো করে দেওয়া আছে যাতে করতে পারবে। এটা দেখো 3টে টাইপ দেওয়া আছে। তাহলে এইবার ওজনের একটা দেওয়া আছে, বাটখারা 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিয়েছে, তাহলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো করবে। 10% ক্ষতিতে বিক্রি করে দেওয়া, আরো যদি 40 টাকা বেশি দিতে হয় তাহলে 10% লাভ হতো। 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/4 অংশ ক্ষতিতে বিক্রি করলো, বাকিটা কত টাকায় বিক্রি করলে মোটের উপর 15% ক্ষতি হবে। টাকায় 33টা পেয়ারা কিনলে বিক্রি করলে 11% ক্ষতি হয়, তাহলে টাকায় কতগুলো পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। তাহলে এই অঙ্কগুলো এরকম 21টা অঙ্ক আছে, করে রাখবে। পরে যে মঙ্গলবার ক্লাস হবে তার মধ্যে এগুলো করে রাখবে, হবে তো?